মুভির শুরুতেই দেখা যায় একটা গভীর জঙ্গল। সেই জঙ্গল দিয়ে একদল তুখোড় যোদ্ধা এগিয়ে যাচ্ছে। তাদের মিশন হলো লেগিস নামের এক ভয়ঙ্কর দানবকে শিকার করা। এই দানবটা রাজ্যের পশুদের উপর প্রায় সময় হামলা চালায়, তাই এবার তাকে থামানো ছাড়া আর কোনো উপায় নেই। এই যোদ্ধা দলটির লিডার হলো ফিনিস্ট, যিনি সবার চেয়ে শক্তিশালী আর অভিজ্ঞ। তার সাথেই আছে রাজপুত্র ইভান, তবে ইভানের যুদ্ধবিদ্যার কোনো অভিজ্ঞতা নেই। ফিনিস্ট প্রায় সময় ইভানকে নিয়ে মজা করে, কারণ ইভানের মধ্যে বীরত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া যায় না। জঙ্গলের আরও ভেতরে ঢোকার পরই হঠাৎ করেই লেগিসকে দেখতে পাওয়া যায়, কিন্তু এই দানবটা সাধারণ কোনো প্রাণীর মতো ছিল না। তার কোনো আস্ত শরীর নেই, আছে শুধু বিশাল একটা মুখ। সবাই তাকে দেখা মাত্রই তীর ছুটতে শুরু করে, কিন্তু দানবটা প্রচণ্ড রেগে গিয়ে উল্টো সবার উপরে আক্রমণ করে বসে। তার অদ্ভুত রূপ আর ঝড়ের মতো গতির কারণে সৈন্যরা একদম ঘাবড়ে যায়। তবে ফিনিস্ট একটুও মাথা গরম না করে ধৈর্যের সঙ্গে বুদ্ধি খাটায়। নিজের বুদ্ধি আর দক্ষতার কারণে সে দানবটাকে একটা শক্ত পাত্রে বন্দি করে ফেলে। মিশন সাকসেসফুল। এবার সবার রাজ্যে ফেরার পালা। ঠিক এই সময় গল্পে একটা ফ্ল্যাশব্যাক আসে। আমরা দেখতে পাই এক ক্ষুধার্ত অনাথ মেয়েকে, যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে অনিশ্চয়তা আর পেটে খিদে। এমন সময় ওখান দিয়ে একটা মহিলা যাচ্ছিল। তার ঝুড়িতে ছিল একদম তাজা আপেল। মেয়েটি আর নিজেকে সামলাতে না পেরে চট করে একটা আপেল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আপেল খেতে খেতে সে মনের ভুলে এক অজানা জঙ্গলে গিয়ে হাজির হয়। হঠাৎ করে তার চোখে পড়ে একটা চমৎকার ঝকঝকে ফুল। ফুলটা যেন অদ্ভুত কোনো জাদুকরী শক্তি দিয়ে মেয়েটিকে নিজের দিকে টানছে। সে মনের অজান্তেই হাত বাড়িয়ে দেয় ফুলটাকে ছোঁয়ার জন্য, কিন্তু স্পর্শ করতেই তার হাতে একটা কাঁটা ফুটে যায়। যন্ত্রণায় মেয়েটি চিৎকার করে ওঠে। ঠিক তখনই যে মহিলার কাছ থেকে সে আপেল নিয়েছিল, সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। মেয়েটির কান্নার আওয়াজ শুনে সে দৌড়ে সেখানে ছুটে আসে এবং পরম আদরে তাকে বুকে জড়িয়ে নেয়। কিন্তু তখনই মহিলার নজর যায় সেই রহস্যময় ফুলটির দিকে। ফুলটার এক অদৃশ্য আকর্ষণ তাকে আবারও টানতে শুরু করে। সে না বুঝেই হাত বাড়িয়ে দেয় এবং সাথে সাথে তার হাতেও কাটা দাগ ফুটে ওঠে। আতঙ্কে মহিলা মেয়েটিকে নিয়ে দ্রুত নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু বিপদ এখনও তাদের পিছু ছাড়েনি। কিছুক্ষণ পর তারা খেয়াল করে ওই ফুলের ছোঁয়ায় তাদের শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন আসছে। মেয়েটির হাত আর গলায় এক ধরনের শিকড়ের মতো কালো দাগ ভেসে উঠেছে। ঠিক একই দাগ দেখা যায় মহিলাটির শরীরেও। ভীষণ ভয় পেয়ে মহিলা মেয়েটিকে নিয়ে এক জাদুকরী কবিরাজের কাছে ছুটে যায়। কবিরাজ মেয়েটিকে ভালো করে পরীক্ষা করে বলে এটা একটা অভিশাপ, আর দুর্ভাগ্যবশত এই অভিশাপের কোনো ঔষধ বা চিকিৎসা নেই। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো এই মেয়েটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলা। এই কথা শুনে মহিলা প্রচণ্ড রেগে যায়। সে যে কোনো মূল্যে মেয়েটিকে বাঁচাতে চায়, তাই কবিরাজের কোনো কথা না শুনে সে মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাতের অন্ধকারে তাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। হঠাৎ চারপাশ থেকে একটা অদ্ভুত মায়াবী ডাক ভেসে আসে, যেন কেউ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তারা কিছু বুঝে ওঠার আগেই ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের হাতে কাটা ফুটেছিল। হঠাৎ অন্ধকার থেকে জ্যান্ত শিকড়ের মতো একটা রহস্যময় প্রাণী বেরিয়ে আসে, আর চোখের পলকে সেটি তাদের দুইজনকে শক্ত করে পেঁচিয়ে ধরে। এবার গল্প আবারও বর্তমানে ফিরে আসে। অভিযান শেষ করে রাজপুত্র ইভান নিজের প্রাসাদে ফিরে এসেছে। তার ঘরে ঢুকলেই বোঝা যায় এখানে অন্যরকমের কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব আধুনিক যন্ত্রপাতি, কম্পিউটার, লাইট, এমনকি জেনারেটরও। কিন্তু এত বছর আগে প্রাচীন আমলে এসব থাকার তো কোনো কথাই না। আসলে এই অসম্ভবকে সম্ভব করেছে ইভানের এক জাদুকরী তলোয়ার। এই তলোয়ারের সাহায্যে সে ফিউচারে বা অতীতে যেতে পারে, আর সেখান থেকে নিজের দরকারি সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে আসে। ওই সময় রুমে ঢোকে লিসা, যে কিনা ইভানের ভালোবাসার মানুষ। ইভান লিসার সাথে তার মনের ইচ্ছের কথাগুলো শেয়ার করে। সে লিসাকে বলে যে সে চিরকালের জন্য ভবিষ্যতের আধুনিক মস্কো শহরে যেতে চায় এবং লিসাকে নিয়ে সেখানে সংসার করতে চায়। কিন্তু লিসা ইভানের এই আইডিয়া একদমই পছন্দ করে না। আর কিছুদিন পর রাজ্য শুরু হয় বছরের সবচেয়ে বড় বীরত্বের প্রতিযোগিতা। রাজ্যের সব বীর যোদ্ধারা সেখানে নিজেদের শক্তি আর যুদ্ধকৌশল দেখাতে আসে, কারণ এই প্রতিযোগিতা থেকেই বেছে নেওয়া হবে সেরা যোদ্ধাকে, যাকে দেওয়া হবে সম্মানজনক ফ্যালকন ওয়ারিয়র উপাধি। সকাল থেকেই প্রতিযোগীরা একে একে মাঠে নামতে শুরু করে এবং লড়াই শুরু হয়ে যায়। কিন্তু একে একে প্রতিটি ধাপে সব যোদ্ধারাই ব্যর্থ হতে শুরু করে। একমাত্র ফিনিস্টই সব কঠিন বাধা পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যায়। সে সোজা গিয়ে দাঁড়ায় বন্দী দানব লেগিসের খাঁচার সামনে। প্রতিযোগিতার প্রতিটি ধাপে ফিনিস্ট দারুণ পারফর্ম করে সবার নজর কেড়ে নেয়। এরপর ফিনিস্ট ইভানকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ডাকে। তবে এই ডাকটা যতটা না আমন্ত্রণ ছিল, তার চেয়ে বেশি ছিল ইভানকে নিয়ে ঠাট্টা তামাশা করার মতো। পাশেই লিসা দাঁড়িয়েছিল, আর তার চোখের চাহনি দেখে মনে হচ্ছিল সেও ইভানের যোগ্যতা নিয়ে সন্দেহ করছে। এই বিষয়টা ইভানকে প্রচণ্ড রাগিয়ে দেয় এবং সে মনে মনে খুবই বিরক্ত হয়। কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে সোজা নিজের রুমে চলে আসে। রাগ আর চরম হতাশা নিয়ে ইভান একটা বড় সিদ্ধান্ত নেয়। সে ভাবে সে এই রাজ্য ছেড়ে পালাবে। সে চিরতরে চলে যাবে ভবিষ্যতে, যেখানে জীবন অনেক সহজ আর আধুনিক।
এই ভেবে সে তার বাবার দেওয়া জাদুকরি তলোয়ারটা হাতে তুলে নেয় এবং ফিউচারে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই ঘটে এক মস্ত বিপদ। তলোয়ারটা আর কাজ করছে না। বারবার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছিল না। আসলে অতিরিক্ত ব্যবহার করার কারণে তলোয়ারের ভেতরে জাদুকরি ক্ষমতা একদম শেষ হয়ে গেছে। কিন্তু এই তলোয়ার কিভাবে আবার আগের মতো পাওয়ার ফিরে পাবে তা কেউই জানে না। অবশেষে আর কোনো উপায় না দেখে ইভান বাধ্য হয়ে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নেয়। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফিনিশ তার অসাধারণ গায়ের জোরে আর যুদ্ধকৌশল দিয়ে লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে থাকে। অন্যদিকে ইভান কিন্তু গায়ের জোরে নয়, বরং একদম ভিন্ন পথ বেছে নেয়। সে নিজের চতুর বুদ্ধি আর চমৎকার সব স্ট্রাইক খাটিয়ে একের পর এক সব বাধা পেরিয়ে যায়। ইভানের এই চালাকি দেখে সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় দুই ভয়ঙ্কর ডাইনি, গ্যালিনা আর বারবারা। তারা সোজা রাজার সামনে গিয়ে দাঁড়ায় এবং দাবি করে যে রাজ্যের জাদুর তলোয়ারটা যে চুরি করেছে তাকে যেন তাদের হাতে তুলে দেওয়া হয়। ঠিক এই জায়গায় এসে দুটি দারুণ রহস্যের পর্দা উন্মোচন হয়। প্রথমত, অনেক বছর আগে ইভানের বাবা একটা বরফ মানবের পাহাড় থেকে এই জাদুর তলোয়ারটা পেয়েছিল। কিন্তু আসল সত্য হলো এই তলোয়ারের আসল মালিক হলো এই দুই ডাইনি, গ্যালিন আর বারবারা। কিন্তু এখন তাদের তলোয়ার তারা ফেরত নিতে এসেছে। দ্বিতীয়ত, এই দুই ডাইনি আসলে অন্য কেউ নয়। এরা হলো সেই মহিলা আর ছোট্ট মেয়েটি যারা অনেকদিন আগে জঙ্গলের জাদুকরি ফুলের সংস্পর্শে এসে অভিশপ্ত হয়েছিল। সেই ফুলের বিষাক্ত ছোঁয়ায় তারা ধীরে ধীরে এই ভয়ঙ্কর ডাইনিতে রূপ নিয়েছে। এরপর গ্যালিনা তার ভয়ঙ্কর কালো জাদু খাটিয়ে রাজ্যের বেশ কিছু সৈন্যের চোখের জ্যোতি কেড়ে নেয়। সৈন্যরা হঠাৎ করে অন্ধ হয়ে পড়ে যায় এবং পুরোপুরি গ্যালিনার ইশারায় চলতে শুরু করে। তারা অন্ধের মতোই নিজের সৈন্যদের উপর আক্রমণ করতে শুরু করে। চারদিকের এই মারামারি আর হট্টগোলের সুযোগ নিয়ে বারবারা রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং ইভানের জাদুকরি তলোয়ারটা চুরি করে নিয়ে যায়। তলোয়ার নিয়ে সে আকাশপথে ডানা মেলে দ্রুত পালাতে শুরু করে। কিন্তু একদম শেষ মুহূর্তে ইভান বুদ্ধি করে নিজের মোবাইল ফোনটা তার দিকে ছুঁড়ে মারে। মোবাইলের জোরালো আঘাতে বারবারা আকাশের ওপর থেকে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এবং তার হাত থেকে তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে যায়। তলোয়ার হাতছাড়া হয়ে যাওয়ায় গ্যালিনা এবার রাগে উন্মাদের মতো হয়ে যায়। সে তার সমস্ত ভয়ঙ্কর জাদুশক্তি ঢেলে পুরো প্রতিযোগিতার মাঠ ধ্বংস করতে শুরু করে। তার জাদুর টানে মাটির নিচ থেকে জ্যান্ত সব শিকড় গাছপালা বের হয়ে আসতে শুরু করে এবং প্রতিপক্ষের দিকে তেড়ে আসে। এই চরম বিশৃঙ্খলার মাঝে হঠাৎ করে রাজা তার জাদুর তলোয়ারটি কুড়িয়ে নিজের হাতে তুলে নেয়। কিন্তু তখনই সে বুঝতে পারে তলোয়ারের মধ্যে এখন বিন্দুমাত্র জাদুর শক্তি নেই। রাজা তলোয়ারটি ইভানের হাতে তুলে দিয়ে বলে, এটা নিজের কাছে সাবধানে রেখো, একদিন না একদিন এর শক্তি ঠিকই ফিরে আসবে। পরিস্থিতি বেগতিক দেখে ইভান, ফিনিশড আর লিসা ওখান থেকে দ্রুত পালাতে শুরু করে। যাওয়ার সময় ইভান খাঁচায় বন্দি দানব লেগিসকেও সাথে করে নিয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল এমন কঠিন পরিস্থিতিতে এই দানবের শক্তি তাদের খুব কাজে লাগতে পারে। তাদের এই দলে যোগ দেয় জাদুকর ইয়াগাও। কিন্তু তাদের পিছু ছাড়ে না গ্যালিনা, বারবারা আর কিছু সৈন্যরা। তারা অনবরত তাদের তাড়া করতেই থাকে। অবস্থা যখন দিন দিন আরও জটিল হয়ে উঠছিল, তখন ইয়াগা একটা দারুণ বুদ্ধি বের করে। সে তার জাদুকরি কুঁড়ে ঘরটাকে ইশারায় ডাকতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে সেই জাদুর ঘরটা সেখানে এসে হাজির হয়। ইয়াগা দলের সবাইকে নিয়ে দ্রুত নদীর তীরের দিকে ছুটে যায়। ওদিকে ডাইনিরা যখন দেখতে পায় যে কুঁড়ে ঘরটি পানিতে ভেসে যাচ্ছে, তখন তারা ধরে নেয় ইভান এবং অন্যরা সবাই এই ঘরের মধ্যে লুকানো আছে। তারা জলদি গিয়ে কুঁড়ে ঘরটাকে বন্দি করে ফেলে। কিন্তু যখন তারা দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পায় ঘরটি একদম ফাঁকা। রাগে ফেটে পড়া ডাইনিরা সিদ্ধান্ত নেয় যে ঘরটাকে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু তখনই আকাশের বুক চেড়ে উড়ে আসে একটা জাদুকরি কুঁড়ে ঘর। এই নতুন ঘরটি প্রথম ঘরটাকে রক্ষা করে। আর ডাইনিদের এই বিভ্রান্তি ও হলুস্থলের সুযোগ নিয়ে ইভান আর তার পুরো দল ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইভান ও তার সঙ্গীরা নদীর পাড়ে একটা বিশাল গাছের গুড়ির আড়ালে আত্মগোপন করেছিল। চারপাশটা একটু শান্ত হলে ইভান জাদুকর ইয়াগার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই ডাইনিরা আসলে কে? আর এই তলোয়ারের পেছনে তারা এত হন্যে হয়ে কেন ঘুরছে? এর গুরুত্বটাই বা আসলে কি? তখন ইয়াগা আস্তে আস্তে পেছনে সব আসল তথ্য বলতে শুরু করে। প্রায় 1000 বছর আগে বেলগার নামের এক শক্তিশালী জাদুকর এই দুনিয়ায় বসবাস করতেন। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সে যে কোনো জিনিস স্পর্শ করতে জ্যান্ত হয়ে উঠত। কিন্তু সময়ের সাথে সাথে তার বয়স হতে শুরু করে এবং সে বুঝতে পারে সে মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। তবে বেলগার সহজে হার মানার পাত্র ছিল না। সে অমর হয়ে বেঁচে থাকার জন্য একটা বিশেষ জাদুর তলোয়ার তৈরি করে। কিন্তু আসল বিপদটা আসে তার নিজেরই শিষ্য ডোমেনের কাছ থেকে। ডোমেন নিজেও অমর হতে চেয়েছিল, কিন্তু তার কোনো ধৈর্য ছিল না। সে শর্টকাট খুঁজতে গিয়ে অন্ধকার অপশক্তির সাহায্য নেয়। ঠিক যখন তলোয়ারের সমস্ত শক্তি পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার সময় চলে আসে,
ডেমন তার গুরুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসে। সে বেলগরকে খুন করে তলোয়ারের সব শক্তি নিজের ভেতরে নিয়ে নেয় এবং অমর হয়ে যায়। কিন্তু সমস্যা হলো এই অমরত্ব ডেমনের জন্য আশীর্বাদ না হয়ে উল্টো এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়ায়। ডেমনের ভেতরে সেই অন্ধকার শক্তি তাকে বন্দী করে ফেলে এক বরফ মানবের পাহাড়ে, যেখানে সে আজীবনের জন্য আটকা পড়ে থাকে। অন্যদিকে গুরু বেলগর কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি, কারণ অন্ধকার শক্তি তাকে পুরোপুরি মারতে পারেনি, বরং তাকে একটা রহস্যময় গোপন জায়গায় আটকে রাখা হয়েছিল। শিষ্যের এমন বিশ্বাসঘাতকতায় প্রচণ্ড ক্ষুব্ধ ও রাগে ফেটে পড়ে। তখন বেলগর নিজেকে এক হিংস্র ও দানবীয় গাছের শিকড়ে রূপান্তরিত করে ফেলে। কিন্তু এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেতে হলে বেলগরের দরকার সেই জাদুকরী তলোয়ারটি, যা এখন ইভানের কাছে। আর এই কারণেই মূলত গ্যালিনা আর বারবারা হন্যে হয়ে ইভানের খোঁজ করছে। আসলে তারা অন্য কেউ নয়, তারা হলো ভ্যালগরের নিয়ন্ত্রণে থাকা দুটি অভিশপ্ত আত্মা। ইয়াগা সবাইকে জানায় যে ভ্যালগরকে হারাতে পারে কেবল ডেমনই। কিন্তু সমস্যা হলো ডেমন তো এখন মৃত্যুর জগতে বন্দী হয়ে আছে। তাকে যদি ফিরিয়ে আনতে হয় তবে যে কোনো উপায় ওই মৃতদের জগতে প্রবেশ করতেই হবে। এই কথা শুনে সবাই সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেই তারা এই রহস্যময় জায়গায় পৌঁছাবে। নিজেদের উদ্দেশ্য সফল করতে তারা সবাই মিলে একটা রহস্যময় দ্বীপ এসে হাজির হয়। এই দ্বীপে এক বিশাল তিমি মাছ বহু শতাব্দী ধরে গভীর ঘুমে মগ্ন রয়েছে। একমাত্র এই তিমির সাহায্যে মৃতদের জগতে পৌঁছানো সম্ভব। তবে এই বিশাল তিমিকে জাগাতে হলে দরকার আসল খাঁটি শিকল। পরিকল্পনা অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে যায়। জাদুকর ইয়াগা দ্বীপটি ভালো করে খুঁজে দুইটা শিকল খুঁজে বের করে। ঠিক এই সময় ইভান সবার সামনে নিজের সাহসিকতা প্রমাণ করার জন্য একটা সুযোগ খোঁজে। সে নিজে গিয়ে শিকল ধরে প্রচণ্ড জোরে টান দেয়, কিন্তু বিশাল তিমির ঘুম ভাঙতে সে পুরোপুরি ব্যর্থ হয়। ইভানের এই দুর্বলতা সবার সামনে প্রকাশ পেয়ে গেলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন ইয়াগা নিজের ঝুলি থেকে একটা জাদুকরী ফল বের করে খেয়ে ফেলে। ফলটা খাওয়ার সাথে সাথেই তার শরীরে এক জাদুকরী প্রবল শক্তি চলে আসে। এরপর সে শিকল ধরে মাত্র একটা টান দিতে ঘুমন্ত তিমিটা জেগে ওঠে। তারপর সেই বিশাল তিমির পিঠে চড়ে সবাই মিলে মৃতদের জগতে প্রবেশ করে। মৃতদের জগতে পৌঁছানোর পর ইভান নিজের দুর্বলতা সবার সামনে লুকিয়ে রাখতে চায়। তাই সে সবার অলক্ষ্যে গোপনে ইয়াগার ঝুলি থেকে কিছু জাদুকরী ফল খেয়ে ফেলে, যাতে সেও ওই জাদুকরী শক্তি পায়। ফলটা খাওয়ার পর নিজেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণ করার জন্য সে সবার সামনে বিভিন্ন রকমের কায়দা কানুন আর কৌশল দেখাতে শুরু করে, যাতে সবাই তাকে একজন সত্যিকারের বীর বলে মনে করে। এভাবে পথ চলতে চলতে তারা এক বিশাল জীবন্ত পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। এই পাহাড়টি আসলে মৃতদের জগতের পাহারাদার বা রক্ষক। সেই পাহাড়রূপী রক্ষক তাদের পথ আটকে গম্ভীর গলায় জানতে চায় তারা এখানে কেন এসেছে। সব কথা শোনার পর পাহারাদার বলে তারা যদি তার 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তবে সে তাদেরকে একটা অমরত্বের পাথর দেবে। আর সেই পাথরের জাদুতে তারা মৃতদের জগৎ থেকে যে কোনো একজনকে জীবিত করে নিজেদের সঙ্গে নিয়ে আসতে পারবে। এখানে ইভান চট করে নিজের বুদ্ধির আশ্রয় নেয়। সে তার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে উল্টো রক্ষককে নিজ থেকেই 3টি প্রশ্ন ছুড়ে দেয় এবং নিজেই চটপট সেগুলোর উত্তর দিয়ে দেয়। ইভানের এমন চতুরতায় পাহাড়রক্ষী একদম কনফিউজড হয়ে যায় এবং বাধ্য হয়ে সেই মূল্যবান অমরত্বের পাথরটি ইভানের হাতে তুলে দেয়। পাথরটা হাতে পেয়ে ইভান এক মুহূর্ত দেরি না করে দ্রুত মৃতদেহের গুহায় পৌঁছে যায়। গুহার ভেতরে ঢুকতেই সে প্রথমেই তার বাবাকে দেখতে পায়। ইভান যখন তার বাবাকে এখানে আসার আসল কারণ খুলে বলতে যায় তখন তার বাবা তাকে জানায় যে গ্যালিনাই তাকে হত্যা করেছে। সব শুনে ইভান আর একটু সময় নষ্ট না করে অমরত্বের পাথরটি তার বাবার হাতে তুলে দেয়, যাতে সে আবারও বেঁচে ওঠে এবং তাকে সঙ্গে করে রাজ্যে নিয়ে যেতে পারে। কিন্তু রাজা নিজে বেঁচে ওঠার বদলে পাথরটি ডেমনের হাতে তুলে দেয়, কারণ রাজা ভালো করে বুঝতে পেরেছিল যে যদি ভেলগারকে এখনই থামানো না যায় তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ডেমন পাথরটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেখানে এক প্রবল শক্তির বিস্ফোরণ ঘটে, আর এক জাদুকরী আকর্ষণের টানে ডেমন ও ইভান মৃত্যুর জগৎ থেকে ছিটকে সরাসরি বাইরের দুনিয়ায় চলে আসে। তবে নিজের চোখের সামনে বাবার এমন মৃত্যুর দৃশ্য দেখে ইভানের মন গভীরভাবে ভেঙে পড়ে। অন্যদিকে ডাইনি গ্যালিনা তার কালো জাদুর সাহায্যে ইভান আর তার দলের আসল লোকেশন খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায়। গ্যালিনা তার জাদুশক্তি খাটিয়ে বাদুরের মতো দেখতে একদল মায়াবী সৈন্য তৈরি করে এবং বারবারাকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে ইভানের কাছ থেকে তলোয়ারটা ছিনিয়ে নিয়ে আসার জন্য। ওদিকে ইভান আর তার পুরো দল নিজেদের রাজ্যে রওনা দেয়। তবে তাদের এই ফেরার পথটা মোটেও সহজ ছিল না। যাত্রাপথে হঠাৎ করেই একটা বিশাল নদী এসে তাদের পথ আটকে দেয়। নদী পার হওয়ার জন্য ইভান গোপনে আবারও কিছু জাদুকরী ফল খেয়ে নেয়। ফল খেয়ে নিজের শক্তি বাড়িয়ে সে একটা বিশাল গাছকে টেনে এনে নদীর উপরে ফেলে দেয়, যাতে একটা সাঁকো তৈরি হয় এবং সবাই খুব সহজেই নদীটা পার হতে পারে। এরই মধ্যে জাদুকর ইয়াগা ডোমনের কাছে জানতে চায় যে কিভাবে সেই শিকড়রূপী হিংস্র দানব বেলগারকে চিরতরে ধ্বংস করা সম্ভব। ডেমন তখন আসল রহস্যটা ফাঁস করে। সে জানায় বেলগরকে হারানোর একমাত্র উপায় হলো সেই বিশাল পাথরটি ভেঙে গুঁড়ো করে দেওয়া, যার নিচে বেলগরকে একসময় চাপা দেওয়া হয়েছিল।
তবে এই পাথরটি ভাঙা সাধারণ কোনো অস্ত্রের কাজ নয়, এটি কেবল ওই জাদুর তলোয়ারের শক্তিতেই সম্ভব। এই কথা শুনে ইভান ভীষণ চিন্তায় পড়ে যায়। সে ডোমেনকে আমতা আমতা করে জানায় যে তার তলোয়ারের জাদুকরী শক্তি একেবারে শেষ হয়ে গেছে, কারণ সে ভবিষ্যতের পৃথিবীতে যাওয়ার জন্য বারবার এই তলোয়ারের পাওয়ার ব্যবহার করেছিল। ইভানের এই বোকামের কথা শুনে দলের সবাই তার উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ তলোয়ারের শক্তি ছাড়া বেলগরকে হারানো কোনোভাবেই সম্ভব ছিল না। নিজের তলোয়ারের পাওয়ার আসলে আছে কিনা তা পরীক্ষা করার জন্য ইভান তলোয়ার দিয়ে একটা গাছে আঘাত করে, কিন্তু জাদুর শক্তি না থাকায় গাছটির কিছুই হয় না। চরম হতাশায় ইভান তলোয়ারটি মাটিতে রেখে দেয়। মাটির সংস্পর্শে আসতেই তলোয়ারটি ধীরে ধীরে তার হারানো জাদুকরী শক্তি ফিরে পায়। ইভান তলোয়ারটি আবারও হাতে তুলে নেয় এবং নিশ্চিত হয় যে তলোয়ারটি আগের মতো শক্তিশালী হয়ে গেছে। এরপর সে গোপনে আরও কিছু জাদুকরী ফল খেয়ে নেয় এবং নিজের শক্তি জাহির করতে একটা বিশাল পাথরকে অনায়াসে শূন্যে তুলে ফেলে। সেই বিশাল পাথরটার নিচে সে জাদুকরী তলোয়ারটা রেখে দেয়। কিছুক্ষণ পর সবাই অনেক ক্লান্ত হয়ে যায় এবং একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়। সেই সময় সবার পাহারা দেওয়ার জন্য দায়িত্বে থাকে ফিনিস্ট। সবাই যখন জিরোচ্ছিল হঠাৎ করেই একটা তীর এসে ফিনিস্টের গায়ে বিঁধে যায়। সবাই চমকে ওঠে। দেখা যায় ডাইনি বারবারা আর তার মায়াবী সৈন্যরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এবং দলের সবাই এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইভান আর দেরি না করে দ্রুত তার জাদুর তলোয়ারটা নেওয়ার জন্য ছুটে যায়, কিন্তু তখনই বাধে আসল বিপত্তি। সে চুরি করে যে জাদুকরী ফলগুলো খেয়েছিল সেগুলোর জাদুকরী শক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ফলে বিশাল পাথরটা নিচে আটকা পড়ে থাকা তরবারিটা সে আর তুলতে পারে না। চরম হতাশ হয়ে সে তার থলিতে হাত দিয়ে দেখে সেখানে আর একটাও জাদুকরী ফল অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে জাদুকর ইয়েগার চোখ পড়ে ইভানের হাতে থাকা জাদুকরী ফল শুনে থলিটার দিকে। সব বুঝতে পেরে ইয়েগা ইভানের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং সবার সামনে ইভানের এই ভুয়ো গুপ্ত শক্তির আসল রহস্য ফাঁস হয়ে যায়। এদিকে চারপাশের পরিস্থিতি আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে ইয়েগা নিজের জাদুকরী ক্ষমতা ব্যবহার করে এবং আহত ফিনিস্টকে সাথে নিয়ে ওখান থেকে কোনোমতে পালিয়ে যায়। অন্যদিকে বারবারা সৈন্যরা সেই বিশাল পাথরের নিচ থেকে জাদুর তলোয়ারটি খুঁজে বের করে। বারবারা সেটা হাতে পেয়ে ডানা মেলে আকাশের দিকে উঠতে শুরু করে, কিন্তু এখানেই গল্পে আসে নতুন টুইস্ট। এবার বারবারা আর গ্যালিনাকে তরবারিটি দিতে চায় না, সে নিজেই অমর হতে চায়। গ্যালিনা তার জাদুকরী পোর্টাল বা আয়নার মাধ্যমে বারবারার এই বিশ্বাসঘাতকতা ধরে ফেলে। এদিকে ইভান আর তার দল এক নির্জন জায়গায় গিয়ে আশ্রয় নেয়, কিন্তু ফিনিস্টের শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করে। ইভানের এমন জালিয়াতি আর বোকামের কারণে দলের বাকি সবাই তার উপরে প্রচণ্ড রেগে যায় এবং তাকে ওখানে ফেলে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিরুপায় ইভান একা হয়েও দূর থেকে তাদের পিছু নেয়, কিন্তু হঠাৎ করেই একটা পাহাড় ভেঙে পড়ে এবং সে দানব লেগিসের সাথে মূল দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পথ চলতে চলতে ইভান আর লেগিস একসময় সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তরবারিটি ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় শুধু তরবারির খাপটা পড়ে আছে, আসল তরবারিটি গায়েব। অন্যদিকে আকাশে উড়ে যাওয়া বারবারাকে দেখতে পাওয়া যায়। গ্যালিনা তার উপরে সরাসরি আক্রমণ করে বসে। গ্যালিনার জাদুর প্রচণ্ড ধাক্কায় বারবারার হাত থেকে তরবারিটা ছিটকে নিচের গভীরে পড়ে যায় এবং বারবারাও মাটিতে আশ্রে পড়ে। গ্যালিনা তখনই তার উপরে ভয়ঙ্কর কালো জাদু প্রয়োগ করে। সেই জাদুর প্রভাবে বারবারার চোখ দুটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। দানবরূপী উইডো, যে আগের যুদ্ধে কোনো রকমেরভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল, হাঁটতে হাঁটতে ঠিক সেই জঙ্গলের দিকে চলে আসে। জঙ্গলে তরবারিটা পড়ে থাকতে দেখে সে সেটা তুলে নেয়, তারপর সেটা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। চলতে চলতে ঠিক সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ইভান আর লেগিস বিশ্রাম নিচ্ছিল। ইভান ইউডোর হাতে নিজের জাদুর তলোয়ার দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তরবারিটা ফেরত পেয়ে ইভান আর এক মুহূর্ত দেরি না করে দ্রুতই শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু শহরে পৌঁছানোর পর তারা যা দেখতে পায় তা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। চারপাশটা গ্যালিনের সৈন্যরা দখল করে নিয়েছে। আর দেরি না করে ইভান তার জাদুকরী তরবারি উঁচিয়ে ধরে এবং শত্রুদের বিরুদ্ধে সরাসরি লড়াই করা শুরু করে দেয়। ইভানের সাহস দেখে ধীরে ধীরে শহরের সাধারণ মানুষও তার পাশে এসে দাঁড়ায়। অন্যদিকে জাদুকর ইয়েগা নিজের তৈরি এক আশ্চর্য মলম ফিনিস্টের ক্ষতস্থানে লাগিয়ে দেয়, আর জাদুর মতো ফিনিস্ট মুহূর্তের মধ্যেই একদম সুস্থ হয়ে যায়। এরপর তারা তিনজনও একসঙ্গে এই মহাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তীব্র লড়াইয়ের মাঝে ইভান যুদ্ধ করতে করতে বিশাল রহস্যময় পাথরের সন্ধান পায়। লেগে সেই পাথরের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, হয়তো এটাই সেই জাদুকরী পাথর। যদি এটাকে কেটে ফেলা হয় তবে ডাইনির খেলা এখানেই শেষ। ইভান আর কোনো কিছু না ভেবে তার সঙ্গে জাদুর তরবারি চালিয়ে পাথরটি কাটার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে পাথরটার গায়ে একটা আঁচড়ও কাটে না। ঠিক এই সময় এক শত্রু সৈন্য আচমকা এসে ডেমনদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তলোয়ারের এক কোপে ডেমনের মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলে। ইভান দ্রুত ডেমনের সেই ছিটকে যাওয়া মাথার কাছে ছুটে যায় এবং জিজ্ঞেস করে তাহলে আসল পাথরটা কোথায়। ডেমন ইশারা করে একটা নির্দিষ্ট জায়গার দিকে দেখিয়ে দেয়। ইভান দেরি না করে সেখানে চলে যায় যেখানে একসময় তাদের গুরু ভেলগনকে হত্যা করা হয়েছিল।
ওদিকে ডেমন অনেক কষ্ট করে নিজের বিচ্ছিন্ন মাথা আবারও শরীরের সঙ্গে জোড়া লাগাচ্ছিল। ঠিক তখনই গ্যালিনা তার সমস্ত কালো শক্তির জাদু দিয়ে ডেমনের উপরে শক্তিশালী আঘাত হানে। সেই জাদুর আঘাতে ডেমনের হারিয়ে যাওয়া সব পুরনো স্মৃতি একসঙ্গে ভেসে ওঠে। ব্যথায় কাতরাতে কাতরাতে ডেমন চিৎকার করে বলে ওঠে, ইভান, ওই পাথর কাটবে না, ওটা কেটে ফেলে জাদুকর আবারও শক্তিশালী হয়ে যাবে এবং বন্দি দশা থেকে চিরতরে মুক্তি হয়ে যাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইভানের জাদুর তরবারি ততক্ষণে সেটা ভেঙে ফেলেছিল, আর সাথে সাথে চারপাশের আকাশ বাতাস কাঁপিয়ে এক তীব্র আলো শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আর সেই সঙ্গে পাথরের নিচ থেকে 1000 বছর ধরে বন্দি করে থাকা সেই ভয়ঙ্কর হিংস্র জাদুকর ভেলগর মুক্ত হয়ে যায়। রাগে আর ক্রোধে উন্মাত্ত হয়ে জাদুকর ভেলগর সোজা ইভানের সামনে এসে তাকে সজোরে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সে ইভানকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য নিজের জাদুকরী শক্তি প্রয়োগ করতে শুরু করে। ঠিক তখনই নিজের ভুল বুঝতে পেরে ডেমন এসে মাঝখানে দাঁড়ায়। গভীর অনুশোচনা নিয়ে এসে বলে, আমি আগে বুঝতে পারিনি যে এটা কতটা ভয়ঙ্কর ও অভিশপ্ত। কিন্তু জাদুকর ভেলগর তাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। চোখের পলকে সে মাটির নিচ থেকে জ্যান্ত শিকড় বের করে ডেমনকে একদম মাটির নিচে নিয়ে যায়। এদিকে ফিনিশড লিসা সহ বাকি সবাই চারদিক থেকে জাদুকরের উপর চড়াও হতে শুরু করে। কিন্তু জাদুকর তার মহাশক্তির জ্যান্ত শিকড় দিয়ে এক এক করে সবাইকে মাটির নিচে পুঁতে ফেলতে শুরু করে। ইভান মরিয়া হয়ে নিজের জাদুর তরবারি দিয়ে জাদুকরের জ্যান্ত শিকড়গুলো অনবরত কোপাতে শুরু করে। কিন্তু জাদুকর এতই শক্তিশালী হয়ে গেছে যে কেউই তাকে কোনোভাবে কাবু করতে পারছিল না। ঠিক তখনই মুভির সবচেয়ে ভয়ঙ্কর ও আবেগঘন দৃশ্যটি দেখানো হয়। জাদুকর ইভানকে তার শক্তিশালী শিকড় দিয়ে শক্ত করে বেঁধে ফেলে, আর ইভানের চোখের সামনেই তার ভালোবাসার মানুষ লিসাকে ধীরে ধীরে মাটির নিচে পুঁতে ফেলতে শুরু করে। ইভানও ছটফট করতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। ঠিক চরম বিপদের মুহূর্তেই ইভানের চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় প্রাত তার বাবাকে। বাবা অত্যন্ত শান্ত গলায় ইভানকে বলে, ইভান, এই জ্যান্ত শিকড়ের সমস্ত শক্তির আসল উৎস হলো মাটি। সে যা মাটির উপর দাঁড়িয়ে আছে সেখান থেকেই অনবরত শক্তি শুষে নিচ্ছে। বাবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইভানের মাথায় আসল বুদ্ধিটা খেলে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে কোনোরকমের ভাবে শিকড় থেকে নিজেকে মুক্ত করে ফেলে। এরপর জাদুকরের শিকড়গুলো খুলে ফেলতে শুরু করে। জাদুকরের দিকে একদম সোজাসুজি তাকে ইভান গর্জে ওঠে, যদি এই মাটি তোমাকে এত শক্তি দিতে পারে তবে মাটির অভাব নিশ্চয়ই তোমার সব শক্তি কেড়ে নেবে। এই বলে ইভান সেই ভয়ঙ্কর জাদুকরের শিকড়গুলো একটানে মাটি থেকে উপরে তুলে ফেলে। জাদুকর ভেলগর ক্রমশই দুর্বল হতে শুরু করে। ঠিক এই সুযোগটাকেই কাজে লাগায় ইভান। সে নিজের জাদুর তরবারি বাতাসে ঘুরিয়ে একটা চমৎকার ম্যাজিক্যাল পোর্টাল বা জাদুকরী সুড়ঙ্গ তৈরি করে ফেলে এবং তাকে টেনে সরাসরি নিয়ে যায় ভবিষ্যতের আধুনিক মস্কো শহরে। ভবিষ্যতের দুনিয়ায় এসে জাদুকর তো একদম হন্তভম্ব হয়ে চারদিকে তাকাতে শুরু করে। নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য সে তড়িঘড়ি করে মাটিতে হাত রাখার চেষ্টা করে, কিন্তু ইভান হেসে বলে, এটা তোমার সেই পুরনো আমল নয় যেখানে তুমি চাইলে সহজে মাটি পাবে। এটা ভবিষ্যতের পৃথিবী। এখানে চারদিকে শুধু কংক্রিটের রাস্তা আর বড় বড় দালান কোঠা। এখানে তোমার শক্তির কোনো উৎসই নেই। জাদুকর ভেলগার পাগলের মতো মরিয়া হয়ে মাটির খোঁজ করতে শুরু করে, কিন্তু আধুনিক শহরের এই শক্তপোক্ত কাঠামোর নিচে মাটির সন্ধান পাওয়া একদমই অসম্ভব। মাটি না পেয়ে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে শুরু করে এবং অবশেষে একটা বেসমেন্টে গিয়ে আটকে যায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে প্রচণ্ড চিৎকার করে বলে, আমি 1000 বছর মাটির নিচে বন্দী ছিলাম। মনে রেখো, আমি একদিন ঠিকই আবারও ফিরে আসব, আর সেদিন আমি শুধু শহর নয় পুরো পৃথিবীকেই ধ্বংস করে দেব। কিন্তু তার এই হুমকি আর সত্যি হওয়ার সুযোগ পায় না। কথাগুলো শেষ হতে না হতেই তার পুরো শরীর ধীরে ধীরে ধুলায় পরিণত হতে শুরু করে। দেখতে দেখতে সে সম্পূর্ণ গলে গিয়ে বাতাসের সঙ্গে মিশে যায়, আর জাদুকরের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার করা সমস্ত কালো জাদুর প্রভাবও এক নিমিষেই কেটে যায়। লিসা, ডেমন সহ যারা মাটির নিচে হারিয়ে গিয়েছিল তারা সবাই এক এক করে আবারও জ্যান্ত হয়ে মাটির উপরে উঠে আসে। আর ইভানও লিসাকে জড়িয়ে ধরে বুঝতে পারে যে অবশেষে তাদের রাজ্যের উপর থেকে এই অভিশপ্ত কালো অধ্যায়ের চিরতরে অবসান ঘটল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, জাদুকর ভেলগর কি আবারও ফিরে আসতে পারে? যদি জাদুকর ভেলগর আবারও ফিরে আসে তবে এই মুভির সেকেন্ড পার্ট অবশ্যই করতে হবে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো।